এত রাতে কার পায়ের শব্দ ছাদের ওপর? শান্তিতে একটু ঘুমোবো তাও পারছি না। এত রাত্রে কে ওপরে হাঁটছে? প্রথমে ভেবেছিলাম ইঁদুর টিদুর লাফাচ্ছে। রাত তখন ঠিক 2:17। দক্ষিণ কলকাতার পুরনো পাড়ার ভাঙাচোরা 3তলা বাড়িটার ওপরের ছাদে হঠাৎ টক টক টক। এবার মনে হচ্ছে যেন কেউ খালি পায়ে হেঁটে যাচ্ছে। আমি এবার বিছানায় উঠে বসলাম। ঘর অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো মেঝেতে পড়ছে। আমার বুকের ভেতর কেন জানি ধুকপুকানি বাড়ছে। আবার সেই শব্দ, টক 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 টক। এবার স্পষ্ট, ধীরে ধীরে হাঁটার শব্দ, ঠিক আমার ঘরের ওপরেই। আমি ফিসফিস করে বললাম, বাবা শুনছো? পাশের ঘর থেকে বাবার কাশি শোনা গেল। তারপর বিরক্ত গলায় বললেন, বিড়াল হবে, তুই ঘুমা। কিন্তু আমার মনে হলো এটা বিড়াল নয়, এই শব্দটা মানুষের, খালি পায়ের, ভারী হাঁটার শব্দ, একদম ধীর। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই বাড়ির ছাদে যাওয়ার সিঁড়ির দরজাটা ভেতর থেকে তালা দেওয়া। আমি আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে সূর্যের আলোয় সবকিছু স্বাভাবিক মনে হলেও আমার মাথা থেকে রাতের শব্দটা কিছুতেই যাচ্ছে না। এই বাড়িটাতে আমরা নতুন এসেছি, মাত্র 1 মাস আগে আমরা এখানে উঠেছি। বাড়িটা ছিল এক বৃদ্ধার, শৈলবালা দেবীর। তিনি মারা যাওয়ার পর ছেলেরা বাড়িটা বিক্রি করে দেয়। পাড়ায় সবাই বলেছিল বাড়িটা অনেক পুরনো, রাতে একটু অদ্ভুত অদ্ভুত লাগে। আমি তখন হেসে উড়িয়ে দিয়েছিলাম, আমি একজন সায়েন্সের ছাত্র, ভূত টুত মানি না। কিন্তু গত রাতের পর আমার মন যেন কিছু মানতে চাইছে না। আমি ছাদের দরজার সামনে দাঁড়ালাম। তালাটা ঠিকঠাক, ধুলো জমে আছে, যেন অনেক দিন খোলা হয়নি। তাহলে শব্দটা এলো কিভাবে? আমার অস্থিরতা আরও বাড়তে লাগল। সেদিন রাতে ঘড়িতে 1:56। আমি তখন ইচ্ছে করে জেগে রইলাম। লাইট নিভিয়ে বিছানায় শুয়ে আছি, একদম চোখ খোলা এবং কান খাড়া করে। বাইরে কুকুর ডাকছে, দূরে ট্রেনের শব্দ। হঠাৎ টক টক, আবার সেই শব্দ। আমি চমকে উঠলাম। শব্দটা এবার আরও কাছে মনে হলো, যেন ছাদের ঠিক মাঝখান থেকে শুরু করে ধীরে ধীরে আমার ঘরের ওপর এসে থামল। তারপর টক 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 টক। এবার দ্রুত হাঁটার শব্দ, কেউ যেন দৌড়ে বেড়াচ্ছে। আমি উঠে দরজা খুলে বেরিয়ে এলাম। আমার বাবা মাও জেগে উঠেছেন। বাবা রেগে বললেন, আজ দেখি কে আছে। তিনি সিঁড়ির দিকে এগোলেন। আমার বুক ধরফর করছে। সিঁড়ির দরজা খুলতেই ঠান্ডা হাওয়া মুখে লাগল। ছাদে উঠেই আমরা থমকে গেলাম। ছাদের মাঝখানে ভিজে পায়ের ছাপ, খালি পায়ের, ছোট ছোট পা, যেন কোনো মেয়ের। আর সেই ছাপগুলো সোজা গিয়ে শেষ হয়েছে ছাদের প্রাচীরের কাছে, যেখানে দাঁড়ালে নিচে সোজা 3 তলার ফাঁকা জায়গা। কিন্তু সেখানে আর কোনো ছাপ নেই। মানে সে কি লাফ দিয়েছে? আর সেটাই বা কে? পরের দিন গ্রামে জানাজানি হতেই পাড়ার বৃদ্ধা মনোরমা কাকিমা খবর পেয়ে এলেন। তিনি ছাপগুলো দেখে ফিসফিস করে বললেন, ও ফিরে এসেছে। আমি জিজ্ঞেস করলাম, কে? কাকিমা কাঁপা গলায় বললেন, শৈলবালার নাতনি মেঘলা। সবাই চুপ। কাকিমা বললেন, 10 বছর আগে এই বাড়ির ছাদ থেকেই মেঘলা পড়ে মারা যায়। বয়স তখন মাত্র 17। রাতে কেউ পায়ের শব্দ শুনেছিল। সকালবেলা তার দেহ পাওয়া যায় নিচে। কেউ জানে না সে লাফ দিয়েছিল নাকি কেউ ধাক্কা দিয়েছিল। কিন্তু তারপর থেকে রাতে ছাদে পায়ের শব্দ শোনা যায়। এই কথা বলে উনি চলে গেলেন এবং সাবধান থাকতে বলে গেলেন। আমি মোটেও এই কথা বিশ্বাস করতে চাইছিলাম না। আমি নিজেকে বোঝালাম, ভিজে ছাপ, হয়তো কেউ মজা করেছে। কিন্তু পরের রাতেই সব কিছু বদলে গেল। তখন প্রায় রাত 2টো। আবার সেই শব্দ, এবার একেবারে আমার ঘরের ওপর থামল। তারপর ধীরে ধীরে শব্দটা সিঁড়ির দিকে নামতে লাগল। টক টক টক। শব্দটা আমার দরজার সামনে এসে থামল। তারপর আমার দরজায় 3 বার ঠক ঠক ঠক। আমার গলা শুকিয়ে গেল। বাইরে থেকে এক মেয়েলি ফিসফিস, দরজা খোলো। আমার হাত কাঁপছে। আমি দরজা খুললাম না। ফিসফিস আবার, আমি পড়ে যাচ্ছি, বাঁচাও।
আমার চোখে হঠাৎ ছাদের সেই প্রাচীরের ছবি ভেসে উঠল। আমি উঠে দরজার হাতলে হাত রাখলাম। ঠিক তখনই আরেকটা ফিসফিস, এবার পুরুষ কণ্ঠে, তার ডাকে দরজা খুলবে না। আমি পুরো জমে গেলাম। সেই রাত্রে আর ঘুম হলো না। পরের দিন সকালে আমি পাগলের মতো হয়ে যাচ্ছি যেন এই রহস্য বের করতে। আমি ঠিক করলাম সত্যিটা জানবই। আমি গ্রামে খোঁজ নিয়ে জানতে পারলাম মেঘলার মৃত্যু নাকি আত্মহত্যা বলে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে একটা অদ্ভুত কথা ছিল, তার পায়ে কাদা ছিল। কিন্তু সেদিন বৃষ্টি হয়নি, তাহলে কাদা এলো কোথা থেকে? আর অমরেশ নামের একজন লোকের দিকে সন্দেহ ছিল রিপোর্টে। আমি ঠিক করলাম রাতে ক্যামেরা লাগাবো ছাদে। সেদিন রাতেও আগের দিনগুলোর মতো ঘটনা ঘটতে লাগল। পরের দিন সকালে ফুটেজ দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তখন রাত 2:13। ছাদ ফাঁকা এবং অন্ধকার। হঠাৎ এক জোড়া ভিজে পায়ের ছাপ নিজে নিজেই তৈরি হতে শুরু করল। 1, 2, 3, ধীরে ধীরে হাঁটছে, কিন্তু কেউ নেই। তারপর ক্যামেরা ঝাপসা হয়ে গেল। শেষ ফ্রেমে দেখা গেল একটা মেয়ের ছায়া, চুল মুখ ঢেকে রেখেছে, আর সে সোজা ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তার চোখ যেন জ্বলছে। সেদিন রাতেই আমি স্বপ্ন দেখলাম, আমি ছাদে দাঁড়িয়ে আছি, মেঘলা প্রাচীরের ধারে দাঁড়িয়ে আছে। মেঘলা ঘুরে তাকালো, তার চোখ নেই, এবার শুধু কালো গর্ত। সে বলল, আমি পড়িনি, আমাকে ফেলা হয়েছিল। যে ফেলেছে সে এখানেই আছে। আমার ঘুম ভেঙে গেল। এক ঝটকায় উঠে বসলাম। এবার দেখলাম আমার রুমের মেঝে ভিজে ভিজে, পায়ের ছাপ বিছানার দিকে এসছে, আর ঠিক আমার সামনে থেমে গেছে। আমার ভয়ে হাত পা ঠান্ডা হতে লাগলো। আমার মনে হলো এটা শুধু ভূতের গল্প নয়, এটা খুনের গল্প। আমার মনে পড়ল রিপোর্টের কথা। খোঁজ নিয়ে দেখলাম অমরেশ শৈলবালার বড় ছেলে। আমি খুঁজতে লাগলাম অমরেশকে। লোকটা এখনও এই পাড়াতেই থাকে। আমি তার বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বললাম এবং দেখলাম অমরেশের পায়ে আজও একটা পুরনো কাটা দাগ আছে, ঠিক যেমনটা পোস্টমর্টেম রিপোর্টে লেখা ছিল। মেঘলার নখে কারোর চামড়া লেগেছিল। এবার আমি ঠিক করলাম আমি মেঘলার সাথে দেখা করব। আমি ছাদে দাঁড়িয়ে আছি, তখন প্রায় রাত 2। হাওয়া যেন থেমে গেছে। হঠাৎ সেই শব্দ, টক টক। আমি বললাম, মেঘলা, আমি জানি তোমাকে ফেলা হয়েছিল। শব্দ থেমে গেল। আমার সামনে ধীরে ধীরে একটা অবয়ব স্পষ্ট হলো। মেঘলা, সে কাঁদছে। আমি বললাম, আমি সত্যিটা প্রকাশ করব। ঠিক তখনই পেছন থেকে কেউ ঠেলল আমাকে। আমি টলে উঠলাম। প্রাচীরের ধারে এসে ঝুলে পড়েছি। দেখলাম পেছনে দাঁড়িয়ে অমরেশ। আমি ফিসফিস করে বললাম, আমি জানতাম এই কাজ তুই করেছিস। অমরেশ বলল, তুই মরে গেলে আর কেউ আমার কিছু করতে পারবে না। ঠিক তখনই অমরেশের পায়ের কাছে ভিজে ছাদ তৈরি হলো। তার পেছনে মেঘলা। মেঘলা তার একটা হাত তার পা চেপে ধরল। অমরেশ চিৎকার করে উঠল। মেঘলা তাকে টেনে নিয়ে গেল প্রাচীরের ওপারে। অমরেশ পড়ে গেল নিচে। কিছুক্ষণ নীরবতা। আমি উঠে এলাম এবং ভয়ে দৌড়ে ঘরে চলে এলাম। পরের দিন সকালে পুলিশ এসেছে। অমরেশের লাশ পড়ে আছে। দুর্ঘটনা নাকি অন্য কিছু? আমি শুধু ছাদের দিকে তাকিয়ে থাকি। সেদিনের পর থেকে রাতে আর পায়ের শব্দ শোনা যায় না, কিন্তু মাঝে মাঝে বৃষ্টির রাতে ছাদের ওপর ভিজে পায়ের ছাপ দেখা যায়, যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। কিন্তু এবার শব্দটা শান্ত, কারণ সত্যি প্রকাশ পেয়েছে। তবু প্রশ্ন একটা রয়ে যায়, মেঘলা কি সত্যি শান্তি পেয়েছে, নাকি আরও কারোর অপেক্ষায় আছে? যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, যদি মাঝরাতে শোনার সময় একবার হলেও আপনার গায়ে কাঁটা দিয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও নতুন নতুন ভৌতিক, রহস্যময় এবং রোমাঞ্চকর গল্প তৈরি করার অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কারণ আপনার লাইক আমাদের কাছে অনেক বড় সমর্থন। আর যদি সত্যিই গল্পটি আপনার মনে দাগ কেটে যায়, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানান
আপনি কি সত্যিই বিশ্বাস করেন রাত 2:17 কেউ ছাদের ওপর হাঁটতে পারে? আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। আবার দেখা হবে পরের এক ভয়ঙ্কর গল্পে। চন্দ্র, রক্ত।